আমার শাশুড়ি মা আমার মায়ের মতন। আমি এখানে খুব ভালো আছি। উনি অন্তত আপনার মায়ের মতন আমাকে এতিম বলে আমাকে দূরে ঠেলে দেননি। তাছাড়া আপনি নিশ্চয়ই বিধবা একটা মহিলাকে বিয়ে করতে রাজি হবেন না, তাই না? কথাগুলো বলে তাচ্ছিল্যের হাসি হাসে রেন। আবারও বলে ওঠে, আজকালের ছেলেরা অন্যের বউ নিয়ে পালাবে, কিন্তু একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করবে না। ডিভোর্সি বা বিধবা কোনো মহিলাকে বিয়ে করবে না। আপনি যাকে আমার ছোট ভাই মনে করছেন, সে আমার ছেলে। আমি জন্ম দিয়েছি ওকে। এত কিছু জানার পর নিশ্চয়ই আমাকে আর বিরক্ত করবেন না। আর এই যে এই বাড়িটা দেখছেন, এটা আমার বাবার বাড়ি না, আমার শ্বশুর বাড়ি। আমার বর তাদের একমাত্র ছেলে ছিল, কোনো মেয়েও নেই। আর তাছাড়া আমি এতিম। আমার যাওয়ার জায়গা নেই বলে এখানে পড়ে আছি। কথাগুলো বলি রেন বাড়ির ভিতরে চলে যেতে যেতে আবারও থেমে যায়। পিছনে ফিরে বলে ওঠে, আপনাকে আমার অপছন্দ অঙ্কন। অঙ্কন দুই হাত একত্রিত করে মুখ ঢেকে প্রলম্বিত শ্বাস ফেলে, বলে, 7টা বছর নিশ্চয়ই কম না রেন। রেন এবার দুপা এগিয়ে এসে অঙ্কনের সামনে দাঁড়ায়, মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার এত ভালোবাসা সেদিন কোথায় ছিল, যেদিন আপনার মা আমাকে অপছন্দ করেছিল শুধুমাত্র আমি এতিম বলে? আমি তো আর নিজের হাতে আমার বাবা মাকে মেরে ফেলিনি, তাই না? আপনার মা কি করলো? আমারই মামাতো বোন ফ্লোরার সাথে আপনার বিয়ের কথা তুললো। প্লিজ রেন, অতীত ভুলে যাও না। দেখো, অঙ্কনকে থামিয়ে দিয়ে রেন আবার কঠোর স্বরে বলে ওঠে, এ বাড়িতে আমার একটা সম্মান আছে অঙ্কন। কানাঘুষো শুনলাম গুঞ্জনের সাথে আপনার বিয়ের কথা চলছে। অঙ্কন বিস্ফোরিত চোখে রেনের দিকে তাকায়। এদিক ওদিক তাকিয়ে রেনের দিকে 2 কদম এগিয়ে আসে। চোয়াল শক্ত করে বলল, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য কোনো কিছু বাকি রাখিনি আমি। মাঝে অনেক কিছু ঘটে তো গিয়েছে, তোমার দেখা আবারও মিলেছে। আমি এবার তোমাকে আর ছাড়ছি না। অঙ্কন আহনাপ আপনাকে আর কিছুতেই হারাতে দেবে না রেন তাজুয়ার। রেন আর কথা না বাড়িয়ে ভিতরে চলে যায়। এখানে ওখানে কোথাও দেরি না করে সোজা নিজের রুমের দরজা খুলে ভিতরে চলে যায়। শিউলি পারভিন রেইনের দরজার দিকে এগিয়ে এসে বলেন, কিরে মা, দরজা আটকালি কেন? খাবি না? রেন হাতের ব্যাগটা টেবিলে রাখতে রাখতে উচ্চস্বরে বলে ওঠে, মা, আমার এখন খেতে ইচ্ছে করছে না। তুমি আর বাবা খেয়ে নাও প্লিজ। 8টা বাজছে মাত্র। তুই ফ্রেশ হয়ে ভালো লাগলেই খেতে আয়, সবাই একসাথে খাবো। মা, আমি খাবো না, প্লিজ তোমরা খেয়ে নাও। আমার মাথা ব্যথা করছে, বৃষ্টির ফোঁটা পড়েছিল একটু। ইস, মাথাটা মুছে নে ভালো করে। তুমি যাও। শিউলি পারভিন চলে গেলেন। রেইন পায়ের আওয়াজ পেল। পা ফেলার আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে গেল। শিউলি পারভিন চলে যেতেই রেইন আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চোখের কাজল লেপটে গিয়েছে। বর্ষাকাল হওয়ায় দিন নেই রাত নেই, আগাম খবর না পাঠিয়েই বৃষ্টি ধরনীর বুকে আছড়ে পড়ে। সেই বৃষ্টি কয়েকটা বিন্দু রেনের চুলে রয়ে গিয়েছে। নিজেকে ভালোভাবে দেখে নেয় কয়েকটা সময়। চোয়াল ভাঙতে শুরু করেছে। মুখে বয়সের ছাপ পড়তে শুরু করেছে। বয়স যতটা না হয়েছে তার চেয়ে বৃহৎ ছাপ ফেলেছে। পারিপার্শ্বিক অবস্থা যেন বয়সটা অনেক বাড়িয়ে দিয়েছে। কোমর ছাড়িয়ে যাওয়া বেনিটা সামনে নিয়ে রাবার ব্যান্ডটা খুলে বেনিটা আলগা করে। শাড়িটা চেঞ্জ করে টেবিল থেকে ডায়েরিটা নিয়ে জানালার পাশে বসে। তখনও বৃষ্টি হচ্ছে। এই কলোনির প্রায় সবগুলো বাড়ির আলো নিভিয়ে দেওয়া হয়েছে। শীতকাল আর এই বর্ষাকালে সবাই এরকমই তাড়াতাড়ি কাজ শেষ করে ঘুমাতে চলে যায়। খুব প্রয়োজন ছাড়া কেউ রাত জাগে না। এতগুলো স্বস্তিতে থাকা চোখগুলোর বিপরীতে এক জোড়া চোখ জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। অতীত বারবার সামনে আসতে চাইছে। বর্তমানকে ভুলিয়ে দিয়ে অতীত যেন আবারও হৃদয়ের সবটা জুড়ে থাকতে চাইছে। বর্তমানকে হাঁটিয়ে মনের সব কিছু জায়গা দখল করে নিতে চাইছে। 8 বছর পূর্বে ফ্লোরা কলেজের ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলের 2 বেনি খুলে চুল ছেড়ে চোখে গাঢ় করে কাজল টানছে। বাহিরে পায়চারি করছে রেন। মাঝে মাঝে হুঙ্কার দিয়ে বলছে, কিরে, তোর হলো? আর কতক্ষণ লাগবে তোর? হাতের ঘড়িটা একবার দেখ, ওদিকে লাস্ট পিরিয়ড শুরু হয়েছে, ম্যাম ক্লাসে চলে গেছে। এই সময় কি দারোয়ান আমাদের বের হতে দেবে? ফ্লোরা নিজেকে ফিটফাট করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওষ্ঠ প্রশস্ত করে বলে, কেমন লাগছে আমায়? স্বামীর পছন্দ হবে?
রেন ফ্লোরার হাতটা খপ করে ধরে ফেলে, বাহিরের দিকে এগোতে এগোতে বলে, তুমি রেডি হতে ঘন্টাখানেক সময় নেবা, আবার কনফিউজড থাকবা যে ওই ব্যাটা পছন্দ করবে কিনা। আগে বের হ, দেখ তোর দারোয়ান আব্বা বের হতে দেয় নাকি। ফ্লোরা রেনের হাত ধরে থামিয়ে দিয়ে বলে, আরে সামনের গেট দিয়ে যাব না, তোর কি মনে হয় এই দারোয়ান ব্যাটা বের হতে দেবে? এর এমন ভাব যে প্রিন্সিপালও নিজেই। চল পিছনের সাইড দিয়ে যাব। দুজন হাত ধরে এক দৌড়ে কলেজের পিছনের রাস্তায় চলে আসে। কলেজ এরিয়া থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে দুজন। রেন হাঁপাতে হাঁপাতে বলে, সোজা লাইব্রেরিতে চলে যাব বুঝলি। দুজনে একটা রিক্সা নিয়ে সোজা লাইব্রেরির সামনে চলে যায়। লাইব্রেরিটা বছরখানেক ধরেই সচল হয়েছে। এখানে বই পড়ুয়ারা 10 টাকার বিনিময়ে টানা 3 সপ্তাহ বই পড়তে পারে। কলেজে ভর্তি হওয়ার পর থেকেই রেন এখান থেকে বই নিয়ে পড়ছে। যদিও সে বই নিয়ে বাড়ি গিয়েই পড়ে, কিন্তু আজ ক্লাস ফাঁকি দিয়ে ফ্লোরার জন্য বেরিয়ে আসতে হয়েছে। কলেজের পুরো সময় এই লাইব্রেরিতেই কাটাতে হবে। লাইব্রেরির সামনে মিনিট 10 অপেক্ষার পর সামনে একজন বাইক নিয়ে এসে দাঁড়ায়। হেলমেট খুলতেই ফ্লোরা মুখ গোমড়া করে বলে, এতক্ষণ লাগলো আপনার আসতে? স্বামীর রেইনের সাথে সৌজন্যমূলক কয়েকটা কথা বলে এখানকার পাট চুকিয়ে ফ্লোরাকে বলল, আপনি বাইকে উঠে আসুন, আমি সব বলছি। রেইন তাড়াতাড়ি ফিরে আসতে বলে লাইব্রেরির ভেতর ঢুকে যায়। যিনি সামনেই বসেন তিনি চশমা নামিয়ে রেনকে এই সময় ঢুকতে দেখে আবার বইয়ে মন দেয়। এই কয়েকদিনে রেন ওনার অনেকটা পরিচিত হয়ে গিয়েছে, তাই আর প্রবেশাধিকারের কার্ড দেখিয়ে ঢুকতে হয় না তাকে। পরশু একটা বই যেখানে দেখে গিয়েছিল সেখানে বইটা খুঁজে পায় না সে। দুইটা বুক সেলফের এপাশ থেকে ওপাশ সবটা খুঁজেও বইয়ের দেখা মিলল না। সামনে বসার লোকের কাছে গিয়ে বলে ওঠে, আঙ্কেল একটা বই পাচ্ছি না, দেখুন তো কেউ নিয়েছে কিনা। লোকটার রেজিস্ট্রার খাতা চেক করে জানায় কেউ নিয়ে যায়নি, এখানে যারা আছে তাদের মধ্যেই কেউ নিয়েছে। রেন বই পড়ার সেকশনে চলে যায়। এপাশে গুটি কয়েকজন বই পড়ছে। 4 জনের সামনেটা চেক করে বইটার হদিশ পায় না সে। এক কোনায় একটা চেয়ারই বাকি আছে, ওখানে গায়ে শাল জড়ানো একজন বই পড়ায় ব্যস্ত। সামনে কয়েকটা বই ছড়ানো ছিটানো। রেন ধীর পায়ে সেদিকে এগিয়ে যায়, সামনে গিয়ে দাঁড়ায়। কাঙ্ক্ষিত বইটা সামনেই পড়ে আছে। রেন সামনে দাঁড়ানো, তবুও বসে থাকা লোকটা না তাকালেও সে গলা হাঁকারি দিতেই চোখ তুলে তাকায় লোকটা। ভরাট পুরুষালী গলায় বলে ওঠে, কি চাই? রেন ঠোঁট চেপে হাসি আটকে বলে, আপনাকে। সামনে বসা পুরুষটি থতমত খেয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে ভুরু সটান বিস্তৃত করে বলে ওঠে, আমাকে দিয়ে কি করবেন? আমাকে কেন চাইছেন? আপনাকে সামনের ভাঙড়ির দোকানে বেচে দেব। হ্যাঁ, এই সময় শাল গায়ে জড়িয়ে আছেন কোন খুশিতে? শাল জড়িয়ে যে আপনাকে মুরব্বি লাগছে বুঝতে পারছেন? মেডিকেল লাইফই শেষ হলো না, এখনই মুরব্বি লাগছে। আয়না দেখেন না বাড়িতে? নাম কি আপনার? অঙ্কন। অঙ্কন আহনাফ। আপনি কোত্থেকে টপকালেন? বলি অঙ্কন খুলে রাখা বইটা বন্ধ করলো। রেন বলে উঠল, এই তো কলেজ থেকেই টপকেছি, আপাতত একটা সাহায্য লাগবে। বলুন। শর্ট টেবিল থেকে বইটা তুলে নিয়ে বলে, আপনার পরিবর্তে মুহিবকে পেলেই হবে। অঙ্কন ভুরু কুচকে তাকাতেই রেন আবার বলে ওঠে, সরি, বেশি মজা করে ফেলছে হয়তো। আসলে এই বইটা পড়বো বলে মনস্থির করেছিলাম, অন্য বইয়ের মন বসবেই না। বইটা কি আমি নিতে পারি? অঙ্কন এক মুহূর্ত নীরব থেকে বলে উঠল, হ্যাঁ নিন, আমাকে একটু পড়তে দিন, এখন আমি গুরুত্বপূর্ণ টপিক পড়ছিলাম। কথাটাই অপমান বোধ হলো রেনের। বইটা নিয়েই একটু দূরে সামনের দিকে সিটে গিয়ে বসলো। বই পড়ার ফাঁকে ফাঁকে রেন অঙ্কনকে দেখছি। অঙ্কন বাধ্য ছেলের মতন পড়েই যাচ্ছে। প্রায় 1.5 ঘন্টা পর ফ্লোরা এসে লাইব্রেরিতে প্রবেশ করে। ফ্লোরাকে দেখে তপ্ত নিঃশ্বাস ফেলে রেন। চোয়াল শক্ত করে বলে, এতক্ষণে আসার সময় হলো? ফ্লোরা অনেক বুঝিয়ে রেনের রাগ কমিয়ে বলে, চল বাড়ি ফিরি, কলেজ ছুটি হওয়ার সময় হয়ে গেছে। রেন ও ফ্লোরার কথা মতো উঠে দাঁড়ায়। হাতের বইটা দেখিয়ে বলে, দাঁড়া বইটা দিয়ে আসি। রেন বইটা নিতে সোজা অঙ্কনের সামনে গিয়ে দাঁড়ায়। গলা খাঁকারি দিয়ে উপস্থিত বোঝালে অঙ্কন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। রেন বইটা এগিয়ে দিয়ে বলে, আপনার বই। কোনো কথা ছাড়া অঙ্কন সেটা নিজের কাছে নেয়। রেন বাড়ি চলে যাওয়ার জন্য পা বাড়ালে পিছন থেকে অঙ্কন আবারও ডাক দেয়। রেন দাঁড়িয়ে যেতেই বলে, বই তো মনে হয় না শেষ করতে পেরেছেন এই সময়। রেন স্বীকার করে বলে, হ্যাঁ শেষ হয়নি। অঙ্কন বইটা আবারও ফিরিয়ে দেয় আর বলে,
বাসায় পড়ে শেষ করবেন। আমার নামে নেওয়া হয়েছে বিধায় আমাকেই জমা দিতে হবে। আগামীকাল বিকেলের মধ্যে শেষ করে লাইব্রেরিতে চলে আসবেন। পরবর্তীতে আমার বেশ কিছুদিন আসা হবে না, পরীক্ষা শুরু হবে। ঠিক আছে বলে বইটা নিয়ে রেন বেরিয়ে যায়। রেনে চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে অঙ্কন। পরক্ষণেই পড়ায় মন দেয় সে। রাতে খাওয়া দাওয়া শেষ করে উপন্যাসের বইটা নিয়ে পড়ার টেবিলে বসে পৃষ্ঠা উল্টানোর সময় ভিতর থেকে একটা কাগজ মেঝেতে পড়ে যায়। কাগজটা উঠিয়ে ভাঁজ খুলতেই অবাক হয় রেন। কাগজে গোটা গোটা অক্ষরে লেখা, বই পড়তে এসে শুধু বই পড়বেন, আশেপাশে তাকিয়ে গায়ে শাল জড়ানো ছেলেটাকে দেখবেন না। চিরকুটটা পড়ে লজ্জায় লাল হয়ে যায় রেন। ছেলেটাকে একবার না দুবার না বেশ কয়েকবার দেখেছিল সে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বড় বড় করে কয়েকবার শ্বাস ফেলেছে। কপাল চাপড়ে বিড়বিড় করে ভাবতে থাকে, আগামীকাল কোন মুখ নিয়ে লাইব্রেরিতে যাবে সে। পরদিন 2:30টার দিকে ফ্লোরার সাথেই বাড়ি ফিরে আসে রেন। কিভাবে চিরকুটের কথা জানাবে ভাবতে ভাবতে রাস্তাতেই বলে দেয় সে কথা। ফ্লোরা চলা থামিয়ে দাঁড়িয়ে যায়। কোমরে হাত দিয়ে সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে বলে ওঠে, চিরকুট পেয়েছিস গতকাল আর জানাচ্ছিস একদিন পর? তোর এই প্রেম আমি মানি না, মানি না, মানি না। রেন ভুরু কুচকে বলে ওঠে, প্রেম হয়েছে কে বললো? আমার তো শুধু ভালো লেগেছে। ইস, গালটা এত সুন্দর, আর চোখটাও মনে হচ্ছিল ওনাকে সামনে বসিয়ে রেখে আমি দেখতেই থাকি আর দেখতেই থাকি। তো এটা প্রেম না? আর আমি নিশ্চিত উনিও তোর প্রেমে পড়েছেন, নইলে চিরকুটে কেন বলবে? তোকে অপছন্দ হলে তোর তাকিয়ে থাকা সহ্য করতো না, এক ধমকে তাকিয়ে থাকা বের করে দিত, চিরকুট তো দূরের কথা। রেন ভাবুক দৃষ্টিতে ফ্লোরাকে দেখে, বলে, আসলেই এরকম হতে পারে? ফ্লোরা হেসে বলে, হতে পারে না মানে? অলরেডি ডান। লাইব্রেরি আর বাড়ির দূরত্ব খুব বেশি না হওয়ায় কলেজ টাইম ছাড়াও সেখানে যেতে সমস্যা হয় না রেনের। অঙ্কনের কথা মতো তৈরি হয়ে লাইব্রেরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রেন। তবে উপন্যাসটা তার শেষ করা হয়নি। চিরকুট পাওয়ার পর কোনোভাবেই পড়ায় মন বসেনি তার। 20 মিনিটের মধ্যে রেন লাইব্রেরিতে পৌঁছে যায়। ভিতরে প্রবেশ করে ঠিক আগের জায়গাতেই অঙ্কনকে দেখতে পায় রেন। তার বুক কাঁপছে, সারা শরীর কাঁপছে, থরথর আওয়াজ তুলছে যেন। বারবার শুকনো ঢোক গিলছে সে। অঙ্কন পড়ার ফাঁকে একবার চোখ তুলে তাকাতেই রেনকে দেখতে পায়। অঙ্কনের নজর চোখে পড়তেই সেলফের দিকে ঘুরে বই দেখতে থাকে রেন। একটা মোটা সোটা বই নিয়ে রেজিস্টার খাতায় নাম উঠিয়ে তারপর ধীর পায়ে অঙ্কনের দিকে যায় রেন। কাছাকাছি যেতেই অঙ্কন মৃদু হেসে বলে, আপনার আসার সময় হলো? আমি তো ভেবেছিলাম আপনি আসবেনই না। রেন নরম স্বরে বলে, বেশি দেরি হয়ে গেল, আমি বের হতে চাচ্ছিলাম। বিকেল বলতে দুপুরের পরের সময় বুঝিয়েছিলাম, আপনি বুঝলেন সন্ধ্যার আগের মুহূর্ত। কি আর করার। রেন বইটা এগিয়ে দিয়ে বলে, এই যে আপনার বই। অঙ্কন বইয়ের পৃষ্ঠা উল্টে পাল্টে দেখে বলে, আজ দেখবেন না? রেন ভুরু কুচকে বলে, কি দেখব? কিছু না, আমি বের হব। আপনি কি থাকবেন এখানে? আমিও চলে যাব। চলুন একসাথেই বের হই। দুজন লাইব্রেরি থেকে বের হয়ে সোজা রাস্তায় হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে পরিচয় পর্বটাও সেরে নেয়। সামনে স্টল দেখে অঙ্কন বলে, চা খাবেন? এখানে ভালো চা পাওয়া যায়। রেন আমতা আমতা করে বলে, আসলে আমি চা খাই না। অঙ্কন একটু অবাক না হয়ে বলে, চলুন আমি চা খাবো আর আপনি আমাকে দেখবেন। রেন থেমে যায়, গম্ভীর মুখে বলে, আপনি আমার সাথে মজা করেই যাচ্ছেন, আপনাকে কেন দেখবো আমি? অঙ্কন বেশ স্বাভাবিক গলায় বলে, কারণ আমি গোটা 1 মাস লাইব্রেরিতে আসবো না, একটা মাস আমাকে দেখতে পাবেন না। প্রয়োজন নেই, আপনি গিয়ে চা খান, আমি বাসায় যাব। এখনই প্রেমিকার মতন রেগে যাচ্ছেন কেন? কি? কিছু না। আচ্ছা বাসায় যান, সামনের মাসের 7 তারিখে বিকেল 5টায় লাইব্রেরিতে আসবো। রেন ভুরু কুচকে বলে, আপনি কখন আসবেন নাকি আসবেন না সেটা আমাকে কেন বলছেন? প্রয়োজন মনে হলো যে। আচ্ছা আপনি বাসায় চলে যান, আমিও বরং বাসায় যাই, পড়তে হবে। অঙ্কন থেমে আবার বলে, বইটা হয়তো আপনার পড়া হয়নি, আপনি নিয়ে যেতে পারেন। আমি আপনার নামই এন্ট্রি করিয়েছি, যেদিন ইচ্ছে জমা দিলেই হবে। রেন কিছু বলে না, চুপচাপ অঙ্কনের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা তাকে বারবার অবাক করে দিচ্ছে। কিছুক্ষণ পর পর মুখের সেই স্নিগ্ধ হাসিটা কিছু একটা ভাবাচ্ছে তাকে। 27 দিন যেন 27 যুগের মতন কেটেছে রেনের। প্রেম এত সহজভাবে জীবনে আসে সেটা বুঝে উঠতে পারেনি সে। রেনের নিজেরও পরীক্ষা শুরু আগামীকাল থেকে।
অথচ আজকের দিনে লাইব্রেরিতে যাওয়া থেকে নিজেকে কোনোভাবেই আটকাতে পারছে না সে। তৃষ্ণার্ত পাখির মতন ছটফট করছে অঙ্কনকে দেখার জন্য। সেদিন যখন অঙ্কনের সাথে লাইব্রেরিতে দেখা করে শেষবার দেখা করেছিল, তখন খুব একটা কিছু মনে না হলেও যখন একদিন দুদিন করে সময় যেতে লাগলো, তখন যেন দিনগুলো আরো বড় হতে লাগলো। সময় তার গতি কমিয়ে দিল। পরীক্ষার কথা অ্যানাউন্স হলেও পড়ায় কিছুতেই মন দিতে পারেনি। এদিকে মামি বারবার চেঁচিয়েছে পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে বিয়ে দিয়ে দেবে। সব কিছু মিলিয়ে দিনগুলো কেটে গিয়েছে। বইয়ের শেষ পৃষ্ঠায় কত ছেলেই তো নম্বর লিখে দেয়, কিন্তু অঙ্কন কেন লিখে দেয়নি? এই ভেবে রেনের চোখে মুখে সবসময় এক রাশ বিরক্তি দেখা দিয়েছে। নম্বরটা দিলে অন্তত শর্টটা শুনতে পেত সে, সেটাও সম্ভব হয়ে ওঠেনি। দিনের পর দিন কেটেছে আর সময়টা রেনকে বুঝিয়ে দিয়েছে অপেক্ষা বড্ড পীড়া দেয়। পরিচিত থেকে মানুষটাকে প্রিয় তো বানিয়ে দেয়, সাথে এক পলক দেখার তৃষ্ণাও বাড়িয়ে দেয়। রেন আলমারি থেকে একটা ড্রেস বের করে পরবে, তখনই ফ্লোরা এসে রেনকে থামিয়ে দেয়। আলমারি থেকে নরম সুতির কাপড়ের সাদা রঙের শাড়িটা বের করে দিয়ে বলে, এটা পরবি, জামা রাখ, আর শাড়ি পরেই বের হব দুজন। রেন শাড়িটা হাতে নিয়ে আতঙ্কিত হয়ে বলে, মামি জিজ্ঞেস করলে? ফ্লোরা স্বাভাবিক গলায় বলে, আমি আর তুই কি এই প্রথম শাড়ি পরে বের হচ্ছি? তুই পর, আমি সব দেখে নেব। আর শোন, এই যে মরার মতন দিনগুলো কাটালি, এগুলো কোনোভাবেই প্রকাশ করবি না আগে, দেখবি ডাক্তারের কি অবস্থা। রেনের হ্যাঁ সূচক মাথা নাড়ে আর মনে মনে ভাবে, কোনো কিছু প্রকাশ না করা কি আদৌ সম্ভব? ফ্লোরা তার অভ্যেস মতন রেনকে লাইব্রেরির সামনে নামিয়ে দিয়ে সামিরের সাথে বের হয়। রেন একা একা লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছে। লাইব্রেরিতে শাড়ি পরে কোনোদিন আসতে হবে এমন কল্পনা তার ছিল না। কি হবে আজ, কি না হবে ইত্যাদি ভাবতে ভাবতে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই পিছন থেকে সেই পরিচিত গলার ডাক শুনতে পায়, রেন শুনছেন? নিজের নাম শুনে দাঁড়িয়ে যায় রেন। পিছন ফিরে তাকায়। অঙ্কনকে দেখে চোখ দুটো স্থির হয়ে যায়। আশেপাশের কোনো কিছুই যেন আর দেখছে না সে। অঙ্কন সোজা এসে রেনকে জড়িয়ে ধরে। নিজের সাথে এমন কিছু ঘটে যাবে সেটা কল্পনাও করেনি রেন। চোখ বন্ধ করে রোবটের মতন দাঁড়িয়ে যায় সে। সম্পূর্ণ ঘটনা বুঝতে বেশ কিছুটা সময় লাগে। রেন যখন চোখ খুলে তাকায়, তখন দেখতে পায় চারপাশের মানুষ তাদের দিকেই তাকিয়ে আছে। দ্রুত অঙ্কনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, কি করছেন আপনি? চারিদিকে মানুষজন দেখছেন তো? অঙ্কন এদিক ওদিক দেখিয়ে আবার রেনের দিকে তাকায়। নিঃসংকোচে বলে ওঠে, আমি নির্লজ্জ, অশ্লীল আর অসভ্য প্রেমিক হতে চাই রেন। সোজা হয়ে দাঁড়ায় অঙ্কন। রেনের হাত ধরে টেনে সোজা বাহিরে চলে আসে। বাহিরে আসতেই হাত ছাড়িয়ে নেয় রেন। রেন মেকি রাগ দেখিয়ে বলে, কি করলেন ওটা আপনি? অঙ্কন বলে ওঠে, মিস করেননি আমাকে? রেন অকপটে বলে দেয়, না। শাড়ি পরে এসেছেন কেন? আমার জন্য? আপনার জন্য কেন পরবো? লাইব্রেরিতে কে শাড়ি পরে আসে? রেন মাথা নামিয়ে নেয়। অঙ্কন কিছুটা কাছে এসে মৃদু গলায় বলে, পরীক্ষার জন্য নিজেকে কন্ট্রোল করে রাখতে হয়েছে আমায়। আপনার ব্যাপারটা আমি জানি না, তবে আমি সত্যিই আপনাকে ভালোবাসি। আমার অনুভূতিটা ভিন্ন। অন্যরা হয়তো একসাথে চলতে চলতে ভালোবেসে ফেলে, সেক্ষেত্রে আমি আপনাকে বারবার দেখার তৃষ্ণায় ভালোবেসেছি। একটাবার কথা বলার জন্য ছটফট করেছি। নিজের এই অনুভূতি কতটুকু স্ট্রং সেটা বুঝতে আমি এতগুলো দিন যোগাযোগ করিনি। আমি নিশ্চিত হতে চেয়েছি আপনার ব্যাপারে। রেন মুচকি হেসে বলে, কি নিশ্চিত হলেন? আপনাকে ভালোবাসি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, চলুন তাহলে আজ চা খাওয়া যাক। সেদিনের চাটা তো তোলা ছিল। চা না হয় খাওয়া হবে, কিন্তু প্রেমটা কবে হবে আমাদের? আমরা প্রেম করব না? রেন মৃদু হেসে বলে, আমাদের প্রেমটা না হয় না হলো, বন্ধুত্ব হোক আপাতত। আর সেটা চা দিয়ে শুরু করা যাক, চলুন। অঙ্কন দুহাত বুকে বেঁধে বলে ওঠে, আমার জীবনে নারী বন্ধুর প্রয়োজন নেই। আমি আমার প্রেমিকাকে নিয়ে চা খেতে যাব। প্রেমিকা গেলে চা খাওয়া হবে, প্রেমিকা না গেলে চা খাওয়া হবে না, তবুও নারী বন্ধুর প্রয়োজন নেই। রেইন ঠোঁট টিপে হাসি আটকে রেখে বলে ওঠে, চলুন চলুন, চা খেতে খেতে আপনার প্রেমিকার সাথে পরিচয় করিয়ে দিই। অঙ্কন নিজের হাতটা রেনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, চলুন তবে, আমাদের পথ আজ থেকে এক হোক, আমাদের পথ চলা শুরু হোক। দরজার ওপাশে শিউলি বেগমের গলা শুনে বাস্তবে ফিরে আসে রেন।
দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয় সে। ওপাশেই শিউলি বেগম দাঁড়িয়ে আছে। রেনকে দেখে বলে ওঠে, বাবু আমার ঘরেই ঘুমিয়ে গিয়েছে। তুমি বললে তোমার ভালো লাগছে না, তাই ওকে আর এদিকে আসতে দিইনি। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর দাদুর সাথেই শুয়ে আছে। তুমি চলো, খেতে হবে তো। খেয়ে মাথা ব্যথার ওষুধটা খেয়ে শুয়ে পড়ো। রেন জানি হাজারবার খাবে না বললেও শিউলি বেগম খাবার টেবিলে ঠিকই নিয়ে যাবে। প্রয়োজনে নিজের হাতে তাকে খাইয়ে দেবে, তবুও না খাইয়ে শুতে দেবে না। তাই কথা না বাড়িয়ে খেতে চলে যায় সে। শিউলি বেগম নিজেও বসেছেন খেতে। রেনের প্লেটে এক মুঠো পরিমাণ ভাত দিতেই রেন প্লেটটা নিজের দিকে এগিয়ে নিয়ে বলে, আম্মা আর না, খেতে ইচ্ছে করছে না। খেতে পারবে না মানে? জোয়ান মেয়ে মানুষ, তুমি এই কয়েকটা ভাত খেলে চলবে? আম্মা, রাতে আমার খেতে ইচ্ছে করে না, না খেলে শুতে দেবে না, তাই খেতে আসলাম। ও হ্যাঁ, বাবা খেয়েছে? বাবা এলো না তো? খাবারের প্লেটে তরকারি বেড়ে দিয়ে শিউলি বেগম বলে ওঠে, খেয়েছে তোর বাবা, নে তুই এবার খেয়ে নে মা। বাজার কত দূর? এই সপ্তাহেই করতে হবে। আম্মা, একটা কথা ছিল। হ্যাঁ বল না। ডাক্তারকে কাল বলে দাও উনি যেন অন্য কোনো বাসা দেখে। কেন? ভালোই তো আছে ছেলেটা। গুঞ্জন মনে হয় ওনাকে পছন্দ করে। যখন তখন এই বাড়িতে আসে, ছাদে যায়, বিষয়টা দৃষ্টিকটু দেখায়। শিউলি বেগম ভাতের লোকমাটা মুখের সামনে এনেই থামিয়ে দেয়। ভুরু কুচকে বলে ওঠে, গুঞ্জন পছন্দ করে? তোমাকে কে বলল? রেন খেতে খেতেই জবাব দেয়, সেদিন গুঞ্জন আমার সাথেই ওনার চেম্বারে গিয়েছিল। ওনাকে অসুস্থতার কথা জানাতেই উনি জানতে চাইলেন কি কি লক্ষণ দেখা দিয়েছে, মানে কেমন লাগে। গুঞ্জন যা যা বলল সব স্বাভাবিক। উনি তখন শরীরের যত্ন নিতে বললেন, ঠিক মতন খেতে বললেন। তারপর থেকে আমাদের বাসায় বারবার আসা, বাবুকে নিয়ে ছাদে যাওয়া, সব মিলিয়ে আমার সন্দেহ হয়। এই তো পরশু শুনলাম কাকা কাকি ডাক্তারের সাথে গুঞ্জনের বিয়ের কথা ভাবছে। শিউলি বেগম এবং রেনের কথা চলতে থাকে। শিউলি বেগমও রেনের কথায় অমত করে না। রেনকেই দায়িত্ব দেন অঙ্কনকে বিষয়টা জানিয়ে দিতে। খাওয়া দাওয়া শেষ করে রেন শাশুড়ির ঘরে গিয়ে ছেলেকে নিয়ে নিজের ঘরে চলে যায়। ছেলেকে বুকে জড়িয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সকালে উঠতে হবে ভেবে। শিউলি বেগমও বাড়ির সবগুলো লাইট অফ করে ঘুমোতে চলে যান। গোটা দুদিন ব্যস্ততায় কেটে যায় রেনের। সকাল সকাল অফিস চলে যাওয়া এবং সন্ধ্যার পর বাসায় ফিরে আসা দৈনন্দিন রুটিন রেনের। পরিবারের জন্য তাকে অনেক খাটতে হয়। পুরো পরিবারটার দায়িত্ব তার ওপরে। শুক্রবার দিন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রেন আজ সকাল সকাল বাজারে চলে যায় বাজার করতে। বাজার শেষ করে বাড়ি ফেরার পথে গেটের অঙ্কনের সাথে দেখা হয়ে যায়। দুজন দুজনকে দেখে দাঁড়িয়ে যায়। অঙ্কন কিছু বলার আগেই রেন বলে ওঠে, আপনার সাথে কিছু কথা ছিল, সময় হবে? অঙ্কন এগিয়ে আসে, মাথা ওপর নিচু করে বলে, বলো, শুনছি। বলো না, বলুন। তুমি করে না, আপনি করে বলুন। এরকম করে বলার তো কথা ছিল না রেন। অনেক কিছুই হওয়ার কথা ছিল না। যাই হোক, আসল কথা শুনুন। জি বলুন। আপনি নতুন বাসা দেখুন। কেন? এটাই তো আমার কোনো সমস্যা নেই। আপনি যে আমাকে দেখেই এই বাড়িতে এসেছিলেন সেটা আমি জানি। আপনার মতন টাকাওয়ালা ডাক্তার এরকম বাসায় থাকবে, এটা অস্বাভাবিক। আমি এখানে ভালো আছি। রেন গম্ভীর স্বরে বলে ওঠে, বাড়িওয়ালা হিসেবে বলা হচ্ছে আপনাকে। আপনি এই মাসটা এখানে থাকুন, সামনের মাসের জন্য নতুন বাসা দেখুন। কি সমস্যা আমার মাঝে? কোনো সমস্যা নেই। তাহলে? কিছু কিছু বিষয় দেখতে ভালো লাগে না, তাই আপনার এখানে থাকা হবে না। তাছাড়া গুঞ্জনের বাবা মা আপনাদের বিয়ের কথা বলছে। পাশাপাশি বাড়ি হলে মানুষ খারাপ ভাববে আপনাকে। অঙ্কন মৃদু গলায় বলে ওঠে, আমাকে মানুষ খারাপ ভাবলে আপনার কি? আমার শ্বশুরের নাম দুর্নাম হবে। আমি আপনার শ্বশুরের সাথে কথা বলবো। বাড়ির সব কিছুই আমার কথাতেই হয়, বাবা অমত করবেন না। কেমন আছেন অঙ্কন? গুঞ্জনের গলা ভেসে আসতেই রেন আর অঙ্কন দুজনে একসাথে গুঞ্জনের দিকে তাকায়। গুঞ্জন এগিয়ে এসে দুজনের সাথে দাঁড়ায়। অঙ্কন মৃদু হেসে বলে, কেমন আছেন গুঞ্জন? গুঞ্জন ওড়নার কোনা আঙুলে জড়াতে জড়াতে জিজ্ঞেস করে বলে, খুব ভালো আছি। বিকেলের সময় হবে আপনার? একটু বের হতাম। বের হবেন? তাও আবার আমার সাথে? কথাটা বলেই অঙ্কন রেনের দিকে তাকায়। রেন অঙ্কনের দিক থেকে চোখ নামিয়ে নিয়ে গুঞ্জনকে বলে, গুঞ্জন, তোমরা কথা বলো, আমি বাসায় যাই।
রেন চলে আসে সেখান থেকে। সামনে দাঁড়ানোর পুরুষটার সাথে আগেও কাউকে সহ্য করতে পারতো না, সে আর এখনো কেমন যেন পেরে ওঠে না নিজের সাথে। পুরনো রেনটা মাথা চাড়া দিয়ে উঠছে। 1.5 মাস আগে কেটে গিয়েছে। রেনের কথায় তার শ্বশুর অঙ্কনকে পাশের গলিতেই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে দিয়েছেন। অঙ্কনের সাথে যোগাযোগ আগের চেয়ে অনেক বেড়ে যায়। শিউলি বেগমও রেনের অগোচরে অঙ্কনের সাথে দেখা করেন। রেনের আড়ালে অনেক কিছুই ঘটছে, যেটা রেন আন্দাজ করতে পারলেও বুঝে উঠতে পারছে না। অফিস থেকে বাড়িতে ঢুকতেই বাড়িতে কয়েকজনের উপস্থিতি টের পায় রেন। রান্নাঘর থেকে 2-3 জনের গলা ভেসে আসছে। কাঁধের ব্যাগটা চেয়ারের ওপর রেখে রান্নাঘরের দিকে পা বাড়ায় সে। রেনকে দেখে শিউলি বেগম এগিয়ে আসেন, মৃদু হেসে বলেন, এসে গেছো তুমি? আমি গুঞ্জনকে পাঠিয়ে দিচ্ছি, সে তোমাকে তৈরি করে দেবে। রেন ভুরু কুঁচকে বলে, রেডি হব কেন? আজ তোমার বিয়ে। বিয়ে মানে কি বলছেন মা? তোমার না হওয়া সুন্দর দিনগুলো তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সামনের দিনগুলো সুন্দর করার চেষ্টা করছি। আমি কিছু বুঝতে পারছি না। এসো আমার সাথে, বলেই শিউলি বেগম রেনকে নিজের ঘরে নিয়ে আসেন। বিছানায় কয়েক জায়গায় নতুন নতুন ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে রাখা। শিউলি বেগম রেনের 2 বাহু ধরে বিছানার এক পাশে বসিয়ে নিজেও রেনের পাশে গিয়ে বসেন। শিউলি বেগম রেনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, আমরা জানতাম অঙ্কন তোমাকে পছন্দ করে, তোমার বিয়ের আগে থেকে। কোনোভাবে আমার ছেলেটা তোমার ভাগ্যে ছিল বিধায় এমন হয়েছে। আমি আর তোমার শ্বশুর চাই তোমার জীবনটা আবারও সাজিয়ে দিতে। কতই বা বয়স হয়েছে তোমার? রেন শিউলি বেগমের দিকে অবাক চোখে তাকায়। শাশুড়ির মুখে এমন একটা কথা সে শুনতে পাবে, এটা সে কোনোভাবেই ভাবতে পারেনি। পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে এসেছে যে এসব কিছু ভীষণ রকমের অস্বাভাবিক লাগে। রেন কিছু বলবে তার আগেই শিউলি বেগম বলে ওঠে, অঙ্কনের মা মারা গিয়েছেন। উনি তোমার কাছে খুব করে ক্ষমা চাইতে এসেছিলেন, কিন্তু পেরে ওঠেননি। মৃত মানুষের ওপর ক্ষোভ রাখতে হয় না। অঙ্কন তোমার খোঁজ নিয়ে রেখেছিল আগে থেকেই। তোমার সংসার আছে জেনে এতগুলো বছর তোমার সামনে আসেনি। আমি তোমার শাশুড়িকে বলেছি তুমি তোমার নতুন জীবন শুরু করো। তোমার ছেলের চিন্তা তোমাকে করতে হবে না। তোমরা চাইলে এই বাড়িতেই থাকতে পারো বা আশেপাশে কোনো বাসা ভাড়া নিতে পারো। রেন বসা থেকে উঠে দাঁড়ায়, অসন্তুষ্ট ভাব প্রকাশ করে। মা, কাজগুলো ঠিক হচ্ছে না। বাবু এখন বড় হচ্ছে, ওর সব সময় আমাকে প্রয়োজন। আপনাদের সাথে এভাবে তো খারাপ নেই আমি, তবুও কেন এমন চিন্তা ভাবনা? তাছাড়া গুঞ্জন তো অঙ্কনকে পছন্দ করেছিল। শিউলি বেগম বলে, গুঞ্জন অঙ্কনকে বন্ধু হিসাবে পছন্দ করে। রেন ভুরু কুঁচকে শুধায়, বন্ধু? শিউলি বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ। ও না বললে তো আমরা জানতেই পারতাম না যে অঙ্কন তোমাকে ভালোবাসে। রেন চোখ বন্ধ করে ডান হাতে কপাল কচলাতে কচলাতে বলে, আম্মা, আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। বাড়িতে এসব বন্ধ করুন, আমার ভালো লাগছে না। শিউলি বেগম কিছু বলতে চেয়েও বললেন না। রেনকে রেখে বাইরে চলে গেলেন। রেন দরজা আটকালো, মনে পড়ছে তার অতীত। দম আটকে আসছে তার। অতীত কেন আবার ভবিষ্যৎ হতে ছুটে এসেছে? সবকিছু তো এভাবেই ঠিক চলছিল, তাহলে কেন আবার বিয়ে এলো জীবনে? কান্না পাচ্ছে তার, ভীষণ কান্না পাচ্ছে। শিউলি বেগম চলে যাওয়ার পর স্বয়ং রেনের শ্বশুর এসে বিয়ের ব্যাপারে কথা বলে গেছেন। কিছুক্ষণ পর গুঞ্জন এসেও নিজের ব্যাপারটা ক্লিয়ার করে গেছে। রেনের মন পুড়ছে, অতীত ভেবে কষ্ট হচ্ছে তার। সবকিছু যদি এত ভালো হওয়ারই ছিল, তাহলে অতীতে কয়েক বছর আগে কেন হলো না? অতীতটা ভালো হলে প্রিয় মানুষের হতে এত দ্বিধাবোধ হতো না। সবকিছু সহজ হওয়ার পরও এত কঠিন লাগতো না। দরজায় নক করার শব্দ পেতেই ব্যালকনি থেকে রুমে আসে রেন। আয়নার সামনে এসে চোখ মুখ মুছে নিজেকে বিন্যস্ত করে দরজাটা খুলে দেয়। বাহিরে অঙ্কন ভেজা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে অঙ্কনকে দেখে কিছু একটা মনে করে দরজা বন্ধ করে দেবে, তখনই অঙ্কন বলে ওঠে, তোমার প্রেমে ভিজে একাকার অবস্থা, আর তুমি দরজা বন্ধ করছো? আজ আমাদের বিয়ে রেন। রেন ভুরু কুঁচকে বলে, কিসের বিয়ে? বিয়ে আবার কিসের হয়? আমার বাচ্চা আছে জানেন তো। তোমার এমন কোনো কথা নেই যেটা আমি জানি না। রেন চেয়ারের ওপর থাকা তোয়ালেটা এগিয়ে দিয়ে বলে, নিন, মাথাটা মুছে নিন। অঙ্কন তোয়ালেটা হাতে নিয়ে মাথা মুছতে মুছতে বলে, ভিতরে আসার অনুমতি দেবে না? অনেক কথা বলার আছে রেন। রেন ভিতরে যেতে যেতে বলে,
কি আর বলবেন আপনি, জীবন যখন সুন্দর হওয়ার কথা ছিল তখন তো হয়নি। প্রেমেও পড়লাম কত সহজে, আর বিচ্ছেদও হলো কত সহজে। জীবনটা শেষ হয়ে গেছে আমার। আমার আর কোনো ভালো লাগা বা শখ আহ্লাদ নেই। আমার সব কিছু আমার ছেলেকে নিয়ে। ভাববেন না, আপনার আম্মাকে আমি মাপ করে দিয়েছি। অঙ্কন তোয়ালেটা সোফার ওপর রেখে রেনের সামনে গিয়ে দাঁড়ায়। রেন অঙ্কনের দিকে তাকালে অঙ্কনও রেনের চোখে চোখ রাখে। নরম স্বরে বলে ওঠে, তুমি তবু আমাকে হারিয়ে কিছু পেয়েছো, আর আমি তোমাকে হারিয়ে তোমাকেই পেতে মরিয়া। অঙ্কন থেমে আবারও বলে ওঠে, 8টা বছর আমি একা তোমাকে ভালোবেসেছি রেন। যখন তুমি তোমার সংসার নিয়ে ব্যস্ত, তখন আমি একা নিজেকে পুড়িয়ে তোমাকে ভালোবেসেছি। আমি তোমাকে চাইতে পারি না? রেনের চোখে পানি চলে আসে। এই মানুষটাকে সে সবচেয়ে বেশি ভালোবেসেছিল একসময়। সবচেয়ে ভালোবাসার আর পছন্দের জিনিস যেমন হারিয়ে যায়, তেমন এই লোকটাও হারিয়ে গিয়েছিল। রেনকে চুপ থাকতে দেখে অঙ্কন আবারও বলে ওঠে, আমার শূন্যতায় পূর্ণতা হয়ে এসো। রেন এবার ফুপিয়ে ওঠে। অঙ্কন রেনের গালে হাত দিতে হাত বাড়াতেই রেন পিছিয়ে যায়। নিজের হাতেই উল্টো পাশ দিয়ে গাল মুছে নিয়ে বলে, আমার সব কিছুতে আপনার অধিকার ছিল, সেখানে অন্য পুরুষ অধিকার ফলিয়েছে। আমার স্বামী ছিল, আমার বাচ্চা আছে। এত কিছু জানার পর কেন এসেছেন? ভালোবাসি বলেই এসেছি। এতদিন পর কেন এলেন আপনি? না আসলেই পারতেন। কেন আমার রঙিন স্বপ্নগুলোকে সাদা কালো করে দিয়ে আবার সেটাই রং মাখাতে এসেছেন? আবার তো চলে যাবেন। অঙ্কন এক ধাপ এগিয়ে আসে রেনের দিকে। রেনের 2 গালে নিজের হাত রেখে বলতে লাগে, আর যাব না, বিশ্বাস করো, আর কখনো যাব না। আমি সারা জীবনের জন্য তোমাকে চাইতে এসছি। প্লিজ দিয়ে দাও না। রেন শব্দ করে কান্না করে ওঠে। বাহিরে সবাই কান্নার শব্দ শুনে এগিয়ে আসবে, তখনই শিউলি বেগম সবাইকে থামিয়ে দিয়ে বলে ওঠে, ওদের একটু মানিয়ে নিতে দাও। মেয়েটার একলা জীবনের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমিও তো মা। একটা ছেলে যেহেতু এতগুলো বছর অপেক্ষা করেছে, তার ভালোবাসা নিশ্চয়ই খাঁটি। রেন কান্না করেই যাচ্ছে। অঙ্কন নিচু গলায় বলে, একবার জড়িয়ে ধরি, কতগুলো বছর তোমাকে বুকে নিই না। রেন এবার অঙ্কনের বুকে ঝাঁপিয়ে পড়ে। কান্না বাড়তে থাকে। অঙ্কন রেনের মাথায় হাত দিচ্ছে আর কান্না থামাতে বলছে। রেন কান্না করতে করতেই বলে ওঠে, আমার কান্না থামছে না, আমি কি করব? অঙ্কন মৃদু হেসে বলে, বিয়েটা করে নাও, বউ বাচ্চা নিয়ে সামনের দোকানে আইসক্রিম খেতে যাব। রেন অঙ্কনের বুকে মারতে থাকে আর বলতে থাকে, আমার ভালোবাসা আমাকে দেবেন। এত বছরের ভালোবাসা সব চাই আমার। আগের সব কিছু ফিরিয়ে দেবেন। অঙ্কন রেনের মাথার উপর চুমু দিয়ে বলে, তুমি তোমাকে আমায় দিয়ে দাও, আমি তোমার ভালোবাসা ফিরিয়ে দেব। বিয়েটা হচ্ছে তো আমাদের। আইসক্রিম খেতে যাবেন না বউ বাচ্চা নিয়ে? বিয়ে তো করতেই হবে। রেনের কথায় অঙ্কন উচ্চস্বরে হেসে উঠে রেনকে শক্ত করে জড়িয়ে ধরে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।